প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক রসায়ন, সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন এ অধ্যায় আলোচনা করার কথা ছিল। তো আজকে আমরা তড়িৎ রসায়ন অধ্যায়টা শুরু করব। আজকে আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস। এই অধ্যায়ের প্রথম ক্লাস নেওয়ার আগে আমি তোমাদেরকে একটা বিষয় স্মরণ করে দিতে চাই। সেটা হচ্ছে, তোমাদের এখন যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে। কারণ করোনা এই মহামারীর কারণে কতদিন কলেজ বন্ধ থাকে তা আমরা কেউ বলতে পারি না। সুতরাং যখন কলেজ খুলবে, পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, তখন হয়তো তোমাদের এই লেকচারগুলো সরাসরি আর ক্লাস নেওয়ার কোনো সুযোগ থাকবে না। তখন আমরা যেই অধ্যায়গুলো বাকি থাকবে সেগুলো নিয়েই ক্লাস করাবো। সুতরাং তোমরা এখন যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো অবশ্যই ভালোভাবে দেখবে, কারণ এগুলো তোমাদের আর সরাসরি ক্লাসের কোনো সুযোগ আমি মনে করি থাকবে না। সেজন্য তোমাদেরকে আবারও বলছি, তোমরা এখনকার অনলাইন ক্লাসগুলো অবশ্যই ভালোভাবে দেখবে, কারণ তোমাদের পরীক্ষার সময় খুবই কাছে আসছে। তোমাদের এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা কখন হয় সেটা আমরা অবশ্যই কেউ বলতে পারি না। সুতরাং তোমরা যে কোনো মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের পরীক্ষা হয়তো খুব বেশি পিছাবে না। সেই জন্য তোমরা এখন থাকতে ভালোভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তাই তোমাদেরকে এই অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখার জন্য আবারও আমি অনুরোধ করছি। তা আজকে আমরা তড়িৎ রসায়নের প্রথম পাঠ, আজকে আমরা তড়িৎ পরিবাহী ও তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক। তড়িৎ পরিবাহী তড়িৎ পরিবাহী হচ্ছে তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার। এই পৃথিবীতে যত পদার্থ আছে সেগুলোকে তড়িৎ পরিবহন এর ক্ষমতার উপর ভিত্তি করে, অর্থাৎ ওই পদার্থটার মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারে কিনা তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী, দুই নাম্বার হচ্ছে তড়িৎ কুপরিবাহী, তিন নাম্বার হচ্ছে তড়িৎ পরিবাহী। তাহলে সমস্ত পদার্থকে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে: তড়িৎ অপরিবাহী, তড়িৎ কুপরিবাহী আর তড়িৎ পরিবাহী। এখন তড়িৎ অপরিবাহী পদার্থ কোনগুলো? তড়িৎ অপরিবাহী পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না, অর্থাৎ যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে না তাদেরকে তড়িৎ অপরিবাহী পদার্থ বলে। তাহলে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে আমরা তড়িৎ অপরিবাহী পদার্থ বলি, যেমন কাঁচ, রাবার, অধাতব মৌলগুলো, এদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না, সুতরাং এরা হচ্ছে তড়িৎ অপরিবাহী। আর তড়িৎ কুপরিবাহী হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে খুবই অল্প পরিমাণে তড়িৎ পরিবহন হয় তাদেরকে তড়িৎ কুপরিবাহী বলে। খুবই সামান্য পরিমাণে তড়িৎ পরিবহন করে যে সমস্ত পদার্থ তাদেরকে বলা হচ্ছে তড়িৎ কুপরিবাহী। যেমন বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি তোমরা জানো খুব অল্প পরিমাণে তড়িৎ পরিবহন করে, সুতরাং বিশুদ্ধ পানি হচ্ছে তড়িৎ কুপরিবাহী। আর তড়িৎ পরিবাহী হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ পরিবহন করে, সহজে যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে তড়িৎ পরিবাহী পদার্থ বলা হয়। এরা হচ্ছে সকল ধাতু, অ্যাসিড মিশ্রিত পানি আর গ্রাফাইট এবং আয়নিক যৌগগুলো। সকল ধাতু, অ্যাসিড মিশ্রিত পানি, গ্রাফাইট, আয়নিক যৌগগুলো এরা হচ্ছে তড়িৎ পরিবাহী। গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু যেটা তড়িৎ পরিবহন করে। কার্বনের একটা বিশেষ রূপভেদ গ্রাফাইট, এটা তোমরা মনে রাখবে, একমাত্র অধাতু গ্রাফাইট যেটা তড়িৎ পরিবহন করে। এরপরে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী পদার্থগুলোকে আবার তিন ভাগে ভাগ করছে।
তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এইটা হচ্ছে এই যে পরিবাহী পদার্থ, এই পদার্থগুলোকে আবার কিন্তু তিন ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে। যেমন তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অর্ধপরিবাহী, এখানে বানানটা একটু ভুল আসছে, সরি, তড়িৎ অর্ধপরিবাহী, এখন তড়িৎ অর্ধপরিবাহী এবং সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর, এই তিন ভাগে তড়িৎ পরিবাহীগুলোকে ভাগ করা হয়েছে। তাহলে তড়িৎ সুপরিবাহী কারা? তড়িৎ সুপরিবাহী হচ্ছে যারা খুব সহজেই তোমার তড়িৎ পরিবহন করে, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ পরিবাহিত হতে পারে তাদেরকে তড়িৎ সুপরিবাহী বলে। যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, ধাতব মৌলগুলো বা ধাতব পদার্থগুলো, এরা হচ্ছে তড়িৎ সুপরিবাহী। আর তড়িৎ অর্ধপরিবাহী, তড়িৎ অর্ধপরিবাহী হচ্ছে যে সমস্ত পদার্থের পরিবহন ক্ষমতা তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী এই দুইয়ের মাঝামাঝি। অপরিবাহী তো পরিবহন করে না, আর তড়িৎ পরিবাহী হচ্ছে সহজে তড়িৎ পরিবহন করে। তাহলে এই দুই পদার্থের মাঝামাঝি এক ধরনের পদার্থ আছে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা এই দুই ধরনের পদার্থের মাঝামাঝি, তাদেরকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। এগুলো হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম উপধাতুগুলো, এরা হচ্ছে তড়িৎ অর্ধপরিবাহী। আর সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর, এটা হচ্ছে এক ধরনের পরিবাহী যাদের একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে গেলে এর ভিতর আর কোনো রোধ থাকে না। তাহলে যে সমস্ত পদার্থকে একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে নেওয়া গেলে তার মধ্যে আর কোনো রোধ থাকে না, অর্থাৎ সেই পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনে আর কোনো রকম বাধা থাকে না, সেই সমস্ত পদার্থগুলো হচ্ছে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এগুলো হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের সংকর ধাতু এবং তাদের অক্সাইড হচ্ছে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর হয়। এটা হচ্ছে কি তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীগুলোকে এভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে। এরপরে তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহীগুলোকে আবার দুই ভাগে ভাগ করছে। এই পরিবাহী পদার্থকে আরেকটা ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে তড়িৎ পরিবহনের কৌশল। আগে ছিল তড়িৎ পরিবহনের ক্ষমতার উপর ভিত্তি করে, এবার বলছে তড়িৎ পরিবহনের কৌশল, অর্থাৎ সে কিভাবে তড়িৎ পরিবহন করে তার উপর ভিত্তি করে দুই ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর দুই নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী কোনগুলো? যে সকল তড়িৎ পরিবাহী মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের সময় পদার্থের কোনরূপ রাসায়নিক পরিবর্তন হয় না, পদার্থের কোনরূপ রাসায়নিক পরিবর্তন হয় না, তাদের ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বলে। এরা হচ্ছে সকল ধাতু এবং গ্রাফাইট, একমাত্র অধাতু গ্রাফাইট যেটা তড়িৎ পরিবহন করে। তাহলে ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহী হচ্ছে এই সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের সময় কোনো রকমের রাসায়নিক পরিবর্তন হয় না, তো এরা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, এই জন্য এদেরকে ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয়। সকল ধাতু এবং গ্রাফাইট হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীর অন্তর্গত। এরপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে যে সকল তড়িৎ পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে পদার্থসমূহের কোনরূপ রাসায়নিক পরিবর্তন, পদার্থসমূহের কি রাসায়নিক পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। যে সকল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে পদার্থসমূহ রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। এরা হচ্ছে লবণের দ্রবণ, বিভিন্ন অ্যাসিডের দ্রবণ অথবা ক্ষারের দ্রবণ, এই সমস্ত পদার্থগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলোকে আয়নিক পরিবাহীও বলা হয়, কারণ এরা হচ্ছে তড়িৎ পরিবহন করে আয়নের মাধ্যমে, এই জন্য এদেরকে আয়নিক পরিবাহীও বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য।
তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার কি দুই ধরনের, তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা পদার্থ সম্পূর্ণরূপে আয়নিত হয়ে থাকে, যারা যে কোনো ঘনমাত্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে থাকে তারা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার এবং প্রায় সকল লবণ, যেমন সালফিউরিক অ্যাসিড, HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, প্রায় সকল লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, এই সমস্ত পদার্থগুলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কারণ এরা যে কোনো ঘনমাত্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়ে থাকে, আয়নিত অবস্থায় থাকে। সেই জন্য তারা বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে, এদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। আর মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যারা দ্রবণে খুবই অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে। যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত অবস্থায় থাকে, ফলে তারা কম পরিমাণে কি করে তড়িৎ পরিবহন করে, তাদেরকে বলা হচ্ছে মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এরা হচ্ছে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারক, যেমন অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। সাধারণত জৈব অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, এরা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল ক্ষারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারক গুলো হচ্ছে মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, কারণ এরা দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না, খুবই অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে, এই জন্য এরা কম পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, সেই জন্য এদেরকে মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। এখন আমরা ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্যগুলো দেখব। ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে পার্থক্য। ধাতব পরিবাহীগুলো সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহ চলে। ধাতব পরিবাহীগুলোর মধ্যে সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহটা চলে। যে কোনো ধাতব পরমাণুতে সর্ববহিষ্ঠ স্তরে তোমার একটা বা দুইটা ইলেকট্রন থাকে, যারা সঞ্চারণশীল থাকে, অর্থাৎ এক পরমাণু থেকে আরেক পরমাণুতে সহজে কি করে চলাচল করতে পারে। তাহলে ধাতব পরমাণু সর্ববহিষ্ঠ স্তরে একটা, দুইটা বা সর্বোচ্চ তিনটা ইলেকট্রন থাকে, যেগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আবদ্ধ থাকে, ফলে তারা সহজে এক পরমাণু থেকে আরেক পরমাণুতে সঞ্চারণশীল থাকে, চলাচল করতে পারে। এই ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যখন সঞ্চারিত হয় তখন তারা তড়িৎ পরিবহন করে। তাহলে সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ চলে। আর তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে হচ্ছে আয়ন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহ চলে, আয়নটা চলাচল করার মাধ্যমে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। যেমন তোমার HCl, এটা যখন তুমি পানিতে দিবা তখন সে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন সৃষ্টি হবে। তাহলে এই হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো পানিতে কি করবে, চলাচল করবে। এই আয়নগুলো চলাচলের মাধ্যমেই তড়িৎ প্রবাহ চলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে যখন আমরা তড়িৎ প্রবাহ চালাই তখন কোনো রাসায়নিক ভৌত পরিবর্তন ঘটে, কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে তড়িৎ পরিবহনের সময় ভৌত পরিবর্তন ঘটে, কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। অর্থাৎ এক পদার্থ, রাসায়নিক পরিবর্তনটা কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে পদার্থটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে আরেকটা নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়ে যাওয়া, এই ধরনের পরিবর্তনকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। আর ভৌত পরিবর্তন হচ্ছে তোমার এই পদার্থের মৌলিক গঠনের কোনো পরিবর্তন হবে না, শুধু যেমন তাপমাত্রা বেড়ে যেতে পারে, এটা একটা ভৌত পরিবর্তন। তাহলে ধাতব পরিবাহীগুলোর মধ্যে তড়িৎ পরিবহনের সময় ভৌত পরিবর্তন ঘটে, যেমন ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলে তখন তারটা কি হয়ে যায়, গরম হয়ে যায়, এটা একটা ভৌত পরিবর্তন। কিন্তু সেই তারটা কপারের বা তামার তার, সেটা কিন্তু অন্য কোনো পদার্থে পরিণত হয় না, অর্থাৎ এক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। আর তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহীর ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থের সৃষ্টি হয়, পদার্থটা পরিবর্তিত হয়ে নতুন পদার্থে পরিণত হয়, সেই জন্য এক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন করে। যেমন তুমি HCl
এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করলে সেটা পরিবর্তিত হয়ে হাইড্রোজেন আয়নটা কি হবে, হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়ে যাবে, আর ক্লোরাইডটা ক্লোরিন গ্যাসে পরিণত হয়ে যাবে। অথবা পানির মধ্যে তুমি যদি তড়িৎ প্রবাহ চালনা করো, অক্সাইড আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন থাকে, অক্সাইড আয়ন অক্সিজেনে আর হাইড্রোক্সাইড আয়ন থেকে পরিবর্তিত হয়ে তোমার সেখানে অক্সিজেন আর হাইড্রোজেন উৎপন্ন হয় পানি থেকে। তাহলে পানিটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে নতুন দুইটা পদার্থ অক্সিজেন এবং হাইড্রোজেনে কি হয়ে গেল, পরিণত হয়ে গেল। অর্থাৎ এই ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে। তাহলে তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবহন ঘটে সেক্ষেত্রে রাসায়নিক পরিবর্তন ঘটে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। ধাতব পরিবাহীর তাপমাত্রা যদি তোমার বৃদ্ধি করা হয় তাহলে ধাতব পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। এটার কারণ হচ্ছে ধাতব পরিবাহীতে যখন তুমি তাপ দিবে তখন সেই পরিবাহীর মধ্যে যে এই ইলেকট্রন গুলো থাকে অথবা অন্য যে কণিকাগুলো থাকে তাদের মধ্যে কি কম্পন শক্তি বেড়ে যায়। কম্পন শক্তি বেড়ে গেলে ফলে ইলেকট্রনের চলাচল বাধাপ্রাপ্ত হয়। এই ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহনটা কি ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে চলে। তো ইলেকট্রন প্রবাহ যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে তড়িৎ পরিবহনও হ্রাস পাবে। সেই জন্য ধাতব পরিবাহীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়া যায়, সহজ কথায় রোধ বেড়ে যায়, পরিবাহী রোধ বেড়ে যাবে। রোধ বেড়ে গেলে তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পাবে। আর তড়িৎ বিশ্লিষ্ট পরিবাহীর ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ায় দিলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা কেন? এটা কারণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো তড়িৎ পরিবহন করে আয়নের মাধ্যমে, আয়ন চলাচলের মাধ্যমে। এখন তুমি একটা জলীয় দ্রবণ, ধরো HCl এর জলীয় দ্রবণ, সেখানে পানির মধ্যে HCl দিলে তাহলে HCl আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে এবং সেগুলো পানিতে তোমার কি করবে, চলাচল করবে। তো যত তুমি তাপমাত্রা বাড়ায় দিবা তত গতিশক্তি বেড়ে যাবে, মানে দ্রুত চলাচল করবে। আয়নগুলো কি দ্রুত চলাচল করবে। পানির তাপমাত্রা বাড়ায় দিলে পানি দ্রুত চলাচল করবে, ফলে আয়নগুলো কি দ্রুত চলাচল করবে। সেই জন্য তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ, তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। কারণ তাপমাত্রা বাড়ায় দিলে ধাতব পরিবাহী রোধ বেড়ে যায়, আর তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষণের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ এই ক্ষেত্রে আয়নগুলোর গতিশক্তি বেড়ে যায়, ফলে আয়নগুলো দ্রুত চলাচল করে, এই জন্য তড়িৎ পরিবহন ক্ষমতাও বৃদ্ধি পায়। কঠিন অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, অর্থাৎ ধাতব পরিবাহীগুলো তড়িৎ পরিবহন করে কঠিন অবস্থায়। ব্যতিক্রম হচ্ছে পারদ, একমাত্র পারদ তরল অবস্থায় থাকে, সেটা তড়িৎ পরিবহন করে। তাহলে ধাতব পরিবাহীগুলো সাধারণত কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন, যেমন আমরা ইলেকট্রিক তার যেটা সেটা তো কঠিন অবস্থায় থাকে, তাহলে সে কঠিন অবস্থায় কি করে, তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লিষ্ট পরিবাহীগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, গলিত বা জলীয় দ্রবণে যখন থাকে তখন তারা তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষকগুলো কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। কেন? কারণ তড়িৎ বিশ্লেষকগুলো যখন কঠিন অবস্থায় থাকে তখন সেখানে যে বিপরীত আয়নগুলো থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো একে অপরকে খুব শক্তিশালী বলের মাধ্যমে আকর্ষণ করে রাখে, ফলে সে আয়নগুলো আর কি করতে পারে না, চলাচল করতে পারে না। এই জন্য তারা তড়িৎ পরিবহন করে না। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এটা একটা তড়িৎ বিশ্লেষক পরিবাহী। যখন কঠিন অবস্থায় থাকে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তোমার আয়নিক বন্ধনের মাধ্যমে একে অপরকে আকর্ষণ করে রাখে, ফলে কঠিন অবস্থায় আয়নগুলো কি করতে পারে না, মুক্তভাবে চলাচল করতে পারে না। সেই জন্য কঠিন অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে না। কিন্তু যখন গলিত অবস্থায় হয় অথবা জলীয় দ্রবণ মানে পানিতে দেওয়া হয় তখন আয়নগুলো একটা আরেকটা থেকে কি হয়ে যায়, দূরে সরে যায়, ফলে তখন আয়নগুলো চলাচল করতে পারে। সেই জন্য গলিত বা জলীয় দ্রবণে তারা তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য নয়, কুলম্বের সূত্র প্রযোজ্য। অর্থাৎ ধাতব পরিবাহী কুলম্বের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, ফ্যারাডের সূত্র এই অধ্যায়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ফ্যারাডে তড়িৎ পরিবহনের
উপর একটা সূত্র প্রদান করছে, সেটাকে ফ্যারাডের সূত্র বলা হয়। এটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব সামনের লেকচারে। তাহলে ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য হয় না, কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য। আর তড়িৎ বিশ্লিষ্ট পরিবাহীগুলোর ক্ষেত্রে ফ্যারাডের সূত্রটা প্রযোজ্য হয়। অর্থাৎ ফ্যারাডের সূত্র মাধ্যমে তুমি তড়িৎ বিশ্লেষের তড়িৎ পরিবহন ক্ষমতা বা তড়িৎ পরিবাহিতা নির্ণয় করতে পারবা। জড় বস্তুর স্থানান্তর ঘটে না। ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে জড় বস্তুর স্থানান্তর ঘটে না। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলোর ক্ষেত্রে জড় বস্তুর স্থানান্তর ঘটে। যেমন ধরো সোডিয়াম আর ক্লোরাইড যখন আমরা পানিতে দিই সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তোমার ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্যাথোড এবং অ্যানোডের দিকে যায়। তাহলে তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে জড় বস্তু স্থানান্তর ঘটে, কিন্তু এরকম ধাতব পরিবাহীর ক্ষেত্রে কোনো জড় বস্তু স্থানান্তর ঘটে না। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ পরিবহন তার বিপরীত দিকে ঘটে। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ পরিবহন তার বিপরীত দিকে ঘটবে। আর তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ধনাত্মক আয়ন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ পরিবহন সেদিকে ঘটবে। অথবা আমরা বলতে পারি ঋণাত্মক আয়ন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ পরিবহন তার বিপরীত দিকে হবে তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। তাহলে এইটুকু গেল তড়িৎ পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের মধ্যে পার্থক্য। এরপরে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় কি পরিমাণ তড়িৎ পরিবহন করে সেটাকে তার তড়িৎ পরিবাহিতা বলা হয়। অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতাটাই হচ্ছে তার কি তড়িৎ পরিবাহিতা। তাহলে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকে ওই তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বলে। এই তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা তার রোধের ব্যস্তানুপাতিক। রোধ কি এটা তোমরা হয়তো ফিজিক্সে নিশ্চয়ই পড়ার কথা। রোধ হচ্ছে কোনো পদার্থে যেই ধর্মের কারণে তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন কি বাধাপ্রাপ্ত হয় সেটাকে তার রোধ বলে। তাহলে এই তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। অর্থাৎ রোধ বাড়লে তড়িৎ পরিবাহিতা কমবে, রোধ কমলে তড়িৎ পরিবাহিতা বাড়বে। এখন কোনো তড়িৎ বিশ্লেষের রোধ যদি আর হয় এবং পরিবাহিতা যদি এল হয় তাহলে এল সমানুপাতিক 1/r, অর্থাৎ এটা ব্যস্তানুপাতিক। এল সমানুপাতিক 1/r। রোধের একক হচ্ছে ওহম আর পরিবাহীর একক হচ্ছে পার ওহম। যেহেতু রোধের ব্যস্তানুপাতিক তাহলে রোধের একক ওহম, এটা বিজ্ঞানী ওহমের নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে। আর পরিবাহিতার একক হচ্ছে পার ওহম বা যেটাকে আমরা মোহ বলি, মোহ বা পার ওহম। আর এটার এসআই একক হচ্ছে সিমেন্স। সিমেন্স পরিবাহিতার এসআই একক হচ্ছে কি সিমেন্স। তাহলে 1 সিমেন্স ইকুয়াল টু 1 পার ওহম। এটা তোমাদের হয়তো অবজেক্টিভে আসতে পারে, এই জন্য এটা মনে রাখতে হবে। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা 3 প্রকার। পরিবাহিতা 3 ধরনের। একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা। যে কোনো তড়িৎ বিশ্লেষের পরিবাহিতাকে 3 ভাগে, অর্থাৎ পরিবাহিতা হিসাবের সুবিধার জন্য পরিবাহিতাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে: আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতাটা কি? 1 সেন্টিমিটার দূরত্বে থাকা ও 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী অংশের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে ওই তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা বলে। একটু খেয়াল করো সংখ্যাটা, 1 সেন্টিমিটার দূরত্বে থাকা এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী অংশের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে ওই তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা বলে। তাহলে যেহেতু 1 সেন্টিমিটার দূরত্বে আছে এবং 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ আছে, সুতরাং ক্ষেত্রফল হবে, আয়তন হবে 1 ঘন সেন্টিমিটার। অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার আয়তনের মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা যতটুকু হবে সেটাকে তার আপেক্ষিক পরিবাহিতা বলে। একে কাপ্পা দ্বারা প্রকাশ করা, এটার উচ্চারণ হচ্ছে কাপ্পা। আপেক্ষিক পরিবাহিতাকে কাপ্পা দ্বারা, এটা হচ্ছে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়।
যেমন আমরা এখানে যে এটা একটা চিত্র দিলাম, এখানে প্রত্যেকটা, ধরো এটা 1 সেন্টিমিটার, এই দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, আর উচ্চতাও 1 সেন্টিমিটার। সুতরাং এর আয়তন হবে কত? 1 ঘন সেন্টিমিটার। তাহলে এই 1 ঘন সেন্টিমিটারে কোনো তড়িৎ বিশিষ্ট পদার্থ থাকলে সেই তড়িৎ বিশিষ্ট পদার্থের পরিবাহিতা যতটুকু হবে তাকে তার আপেক্ষিক পরিবাহিতা বলা হবে। এরপর আছে তুল্য পরিবাহিতা। তুল্য পরিবাহিতা হচ্ছে কোন তড়িৎ বিশেষের 1 গ্রাম তুল্য ভর পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে রাখলে তড়িৎ প্রবাহে দ্রবণটি যে পরিবাহিত হয় তাকে ওই তড়িৎ বিশেষের তুল্য পরিবাহিতা বলে। কোন তড়িৎ বিশেষের 1 গ্রাম তুল্য ভর পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে রাখলে তড়িৎ প্রবাহে দ্রবণটি যে পরিবাহিত হয় তাকে ওই তড়িৎ বিশেষ তুল্য পরিবাহিত বলে। একে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হচ্ছে ল্যামডা। এর উচ্চারণ ল্যামডা। ল্যামডা সমান কে ইন্টু কাপ্পা ইন্টু বি। ল্যামডা সমান হচ্ছে কাপ্পা ইন্টু বি। এটা কিভাবে আসলো আমরা যদি একটু দেখি। সরি, আমার কম্পিউটার চার্জ চলে গেছে, তো সেজন্য আবার একটু চেঞ্জ করতে হচ্ছে নতুন ভাবে। আমরা এখানে ছিলাম। তাহলে ল্যামডা সমান হচ্ছে কাপ্পা ইন্টু ভি। এটা কিভাবে আসলো আমরা যদি একটু দেখি। এই যে এখানে আমি একটা চিত্র দিলাম, এখানে ধরো এখানে দেখো তুমি এই বাহুটা, হচ্ছে 2 সেন্টিমিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ ধরো 1 সেন্টিমিটার এটা, আর এখানে উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ধরো এইটা একটা কি তড়িৎদ্বার, আর এইটা একটা তড়িৎদ্বার। এই দুইটা তড়িৎদ্বারকে আমরা কি 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে। এই দুইটা তড়িৎদ্বারকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখছি। এখন এই জায়গার মধ্যে আমি যদি কোনো পদার্থের 1 গ্রাম তুল্য ভর রাখি, তাহলে যেই পরিবাহিতা পাবো সেটাকে আমরা বলবো তুল্য পরিবাহিতা বা ল্যামডা। ঠিক আছে? তাহলে এই টোটাল এই একটা বক্স, অর্থাৎ দুইটা তড়িৎদ্বারকে আমি পাশাপাশি রেখে একটা বক্সের মতো বানালাম, যেখানে তড়িৎদ্বার দুইটা 1 সেন্টিমিটার দূরত্বে আছে। তাহলে এখন এইখানে যে পদার্থটা আছে, এখানে যদি 1 গ্রাম তুল্য ভর থাকে তার, তখন যে পরিবাহিতা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো যে কি তুল্য পরিবাহিতা, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। এখন এই বক্সটাকে আমি দেখো যদি ভাগ করে দিই, এটা 2 সেন্টিমিটার ছিল, এটার মাঝখান দিয়ে এখানে যদি কাটি, এইটাও 2 সেন্টিমিটার, মাঝখানে এখান দিয়ে কাটলাম, আর এইটা 2 সেন্টিমিটার, এখানে মাঝখান দিয়ে কাটলাম। তাহলে দেখো এইটা কিন্তু 4টা ভাগ হয়ে যাবে। এই বক্সটা আমি 4টা ভাগ সমান ভাগে ভাগ করতে পারবো। একটা ভাগ হচ্ছে এই যে এখন আমি যেটা দেখাচ্ছি এটা। তাহলে এইটা 1 সেন্টিমিটার, এই বাহুটা 1 সেন্টিমিটার, ঠিক একইভাবে এই বাহুটাও 1 সেন্টিমিটার, আর এইটাও 1 সেন্টিমিটার। তাহলে এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা 1 সেন্টিমিটার। সুতরাং এটার আয়তন হবে কি 1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে? ঠিক একইভাবে এখানে আরেকটা হবে, সেটাও 1 ঘন সেন্টিমিটার। এখানে আরেকটা হবে, সেটাও 1 ঘন সেন্টিমিটার। আর এই নিচে একটা হবে। অর্থাৎ এটাকে 4টা সমান ভাগে ভাগ করা যায়, যাদের প্রত্যেকটার আয়তন হচ্ছে কত 1 ঘন সেন্টিমিটার করে। তাহলে টোটাল এটার আয়তন হচ্ছে কিন্তু 4 ঘন সেন্টিমিটার কিউব। এটার আয়তন কত? 4 ঘন সেন্টিমিটার। আয়তন সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য আছে এখানে কত 2, প্রস্থ আছে 1, উচ্চতা আছে কত 2, তাহলে কত হচ্ছে 4। তাহলে এই টোটাল আয়তন হচ্ছে কি 4 ঘন সেন্টিমিটার কিউব। তাহলে 4 ঘন সেন্টিমিটার কিউবের মধ্যে আমরা যে পরিবাহিতা পাবো সেটাকে বলবো আমরা কি তুল্য পরিবাহিতা। আর
1 ঘন সেন্টিমিটার কিউবের মধ্যে যে পরিবাহিতা পাবো সেটাকে বলবো কি আপেক্ষিক পরিবাহিতা, যেটা আমরা আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞার মধ্যে বলছিলাম। 1 ঘন সেন্টিমিটার কিউবের মধ্যে যে পরিবাহিতা পাবো সেটাকে বলা হবে কি আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এখানে একটা কে পাবো, মানে কাপ্পা পাবো। ঠিক এখানে একটা কাপ্পা পাবো, এটা 1 ঘন সেন্টিমিটার। এখানেও একটা কাপ্পা পাবো, এখানেও একটা কি কাপ্পা পাবো। তাহলে কাপ্পা 4টা, অর্থাৎ 4 × কাপ্পা। বি মানে আয়তন, তাহলে কাপ্পা ইন্টু 4 হবে এখানে। অর্থাৎ তুল্য পরিবাহিতা সমান আপেক্ষিক পরিবাহিতা ইন্টু আয়তন। সহজ কথা, তুল্য পরিবাহিতা সমান আপেক্ষিক পরিবাহিতা ইন্টু আয়তন। নিশ্চয়ই তোমরা বোঝার কথা, আমি তবু আরেকবার বলতেছি। এখানে একটা বক্স আছে, যে বক্সের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, উচ্চতা 2 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। সুতরাং এর আয়তন হচ্ছে কত, 4 ঘন সেন্টিমিটার কিউব। এখন এখানে দুইটা পাত, এই পাশের একটা পাত, ধরো এটাকে একটা পাত ধরলাম আমরা, আমি এখন যেটা দেখাচ্ছি এইটা একটা পাত, এটা, আর পিছনের ওইটা একটা পাত। এই দুইটা পাতকে আমি 1 সেন্টিমিটার দূরত্বে রাখছি। এখানে কি লেখা আছে, 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুইটি তড়িৎদ্বার। তাহলে এই দুইটা তড়িৎদ্বারকে 1 সেন্টিমিটার দূরত্ব রাখছি, ফলে এখানে যদি 1 গ্রাম তুল্যবর কোনো পদার্থ রাখি, তখন যে তড়িৎ পরিবাহিত হবে সেটাকে ওই পদার্থের তুল্য পরিবাহিত বলা হয়। তাহলে এখানে আছে কত, 4 সেন্টিমিটার কিউব। তাহলে 4 সেন্টিমিটার কিউবের টোটাল আমি যে পরিবাহিতা পাবো সেটাকে তুল্য পরিবাহিতা বলা হবে। কিন্তু এই আয়তনটাকে আমি 4 ভাগ করতে পারি। 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব, তাহলে 4 ভাগ করতে পারি। এখন 1 সেন্টিমিটার কিউবের যে পরিবাহিতা পাওয়া যায় সেটাকে বলছি আমরা কি আপেক্ষিক পরিবাহিতা। উপরে সেটা সংজ্ঞা আছে, আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে যে পরিবাহিতা পাবো এটা একটা কাপ্পা হবে, এই জায়গায় যে পরিবাহিতা পাবো সেটা একটা কাপ্পা হবে, নিচে এখানে যে পরিবাহিতা পাবো এটা একটা কাপ্পা, আর এখানে একটা কাপ্পা। তাহলে 4টা কাপ্পা, অর্থাৎ 4 × কে হবে, আর 4টা হচ্ছে কি আয়তন। তাহলে তুল্য পরিবাহিতা সমান হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা ইন্টু আয়তন। এরপর আসো মোলার পরিবাহিতা। তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা অনেকটা একই, পার্থক্য হচ্ছে তুল্য পরিবাহিতার ক্ষেত্রে 1 গ্রাম তুল্যবর পদার্থ থাকে, আর মোলার পরিবাহিতার ক্ষেত্রে 1 মোল থাকে। তাহলে কোন তড়িৎ বিশ্লেষের 1 মোল, এই যে 1 মোল পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি উপযুক্ত তড়িৎদ্বারের স্থানে স্থাপন করলে বা রাখলে তড়িৎ প্রবাহে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা বলে। একে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা এম। তাহলে মোলার পরিবাহী, সরি এখানে তুল্য পরিবাহিতা না, এটা তো মোলার পরিবাহিতা। ওই কপি করতে গিয়ে তোমার সমস্যা হয়ে গেছে, এটা মোলার হবে, মোলার পরিবাহিতা। তাহলে কি, কোন তড়িৎ বিশ্লেষের 1 মৌল পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি উপযুক্ত তড়িৎদ্বারের স্থানে, মানে মাঝখানে রাখলে তড়িৎ প্রবাহে দ্রবণটি যে পরিবাহিত হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষের মোলার পরিবাহিতা বলে। এটাকে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা এম ইকুয়াল টু আবার কাপ্পা ইন্টু বি, একই। অর্থাৎ আগের উদাহরণটা যদি দেখো, এখানে যে পদার্থ বাক্সটা আছে, বা এটাকে তুমি একটা আধার বলতে পারো, এটার আয়তন হচ্ছে কত, 4 সেন্টিমিটার কিউব। আর এইখানে দুইটা পাতকে আমি আগে বলছিলাম যে 1 সেন্টিমিটার দূরত্বে রাখছি। তাহলে এখানে 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুইটা পাতের মাঝখানে আমি যদি কোনো পদার্থের 1 মৌল রাখি, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মৌল মানে হচ্ছে কত, 40 গ্রাম। তাহলে এখানে যদি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রাখি, তখন যে পরিবাহিতা পাবো সেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার পরিবাহিতা বলা হবে। ঠিক। আর যদি এখানে 1 গ্রাম তুল্যবর পদার্থ রাখি, তাহলে যে পরিবাহিতা পাবো সেটাকে বলা হবে কি, তুল্য পরিবাহিতা। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা যদি উদাহরণ দিই, এইখানে যদি আমি সালফিউরিক অ্যাসিডের 1 মৌল রাখি, তাহলে যে পরিবাহিতা পাবো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মোলার পরিবাহিতা। অর্থাৎ 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড যদি রাখি, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 1 মৌল সালফিউরিক অ্যাসিড। তাহলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড রাখলে যে পরিবাহিতা পাবো সেটাকে বলা হবে মোলার পরিবাহিতা।
আর তুল্য পরিবাহিতা কখন পাবো? যদি 1 গ্রাম তুল্য ভর সালফিউরিক অ্যাসিড রাখি। এখন সালফিউরিক অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর বানায় হচ্ছে 49 গ্রাম, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরকে 2 দ্বারা ভাগ করলে তার তুল্য ভর পাওয়া যায়। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49 গ্রাম। তো 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড এখানে আমি রাখলে যে পরিবাহিতা পাবো সেটাকে বলা হবে তার কি? তুল্য পরিবাহিতা। তাহলে তুল্য পরিবাহিতাকে আমরা ল্যামডা এম দ্বারা প্রকাশ করি। ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু বি। এরপরে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভরশীলতা। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের দ্রবণে উপস্থিত আয়নের সংখ্যা, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কতটা অ্যানায়ন এবং কতটা ক্যাটায়ন আছে তার উপর নির্ভর করবে। আবার নির্ভর করবে দ্রবণে উপস্থিত আয়নগুলোর গতিবেগ, গতিবেগের উপর। এই দুইটা বিষয়ের উপর তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা কি করে? নির্ভর করে। এখন আমরা তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হ্রাসের সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়, কিন্তু সাধারণ পরিবাহিতা বৃদ্ধি পায়। এটা ব্যাখ্যা করার জন্য যদি বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যারা যে কোনো ঘনমাত্রায় সম্পূর্ণরূপে কি? আয়নিত অবস্থায় থাকে, তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। অর্থাৎ এরা ঘনমাত্রা কম হলেও সম্পূর্ণরূপে আয়নিত হবে, ঘনমাত্রা বেশি হলেও সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকবে। এদেরকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন এদের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অথবা HCl, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন এই ধরনের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ঘনমাত্রা হ্রাসের সাথে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়, কিন্তু সাধারণ পরিবাহিতা বৃদ্ধি পায়। তো আমরা বিষয়টা একটু চিত্র দিয়ে ব্যাখ্যা করি। ধরো এই যে এখানে আমি একটা বক্সের মতো রাখলাম, বা পাত্র ধরতে পারো। এই পাত্রের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার। সুতরাং এই পাত্রের আয়তন কত? 1 ঘন সেন্টিমিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 1 ঘন সেন্টিমিটার। তো 1 ঘন সেন্টিমিটার এর আয়তনে কোনো পদার্থের যে পরিবাহিতা পাওয়া যায় তাকে ওই পদার্থের আপেক্ষিক পরিবাহিতা বলে। এর আগে সংখ্যাতে আমরা এর আগে স্লাইডে দেখাছিল যে কোনো পদার্থের 1 ঘন সেন্টিমিটার আয়তনের মধ্যে যতটুকু পদার্থ থাকে তাদের যে পরিবাহিতা সেটাকে তার আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। ধরো এখানে আমি সোডিয়াম ক্লোরাইড রাখলাম, কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড, সেটা যে কোনো পরিমাণ হতে 5 গ্রাম, 10 গ্রাম বা 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড রাখলাম। ধরলাম আমি 20 গ্রাম রাখলাম, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই পাত্রে রাখলাম। তাহলে এই পাত্রে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড রাখার পর আমি যদি এর পরিবাহিতা মাপি, যে পরিবাহিতা পাবো সেটাকে এর কি বলা হবে? আপেক্ষিক পরিবাহিতা। এখন এখানে দেখো আরেকটা পাত্র যেটার আয়তন আরো বেশি, দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, উচ্চতা কি 2 সেন্টিমিটার। সুতরাং এর আয়তন হবে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত? 8 ঘন সেন্টিমিটার। এখন এই পাত্রে যদি আমি আবারও একই পরিমাণ সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ আগে যা ছিল 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি রাখি, তখন এবার আপেক্ষিক পরিবাহিতা অবশ্যই কি হ্রাস পাবে। এই এখন 1 ঘন সেন্টিমিটারকে 20 গ্রাম রাখা আর 8 ঘন সেন্টিমিটারকে 20 গ্রাম রাখা, তাহলে এইটার থেকেও এটার কি, এটার এখানে ঘনমাত্রা ছিল বেশি আর এখানে ঘনমাত্রা হবে কম, যেটা আয়তন বেড়ে গেছে, ঘনমাত্রা কি হ্রাস পাবে। একই পরিমাণ দুইটা পাত্রে রাখলাম, এই পাত্রে আয়তন কম, সেই জন্য এখানে ঘনমাত্রা বেশি হবে আর এখানে ঘনমাত্রা কি কম হবে। এখন দেখো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সম্পূর্ণরূপে আয়নিত থাকে, এখানেও সম্পূর্ণরূপে আয়নিত থাকবে 20 গ্রাম, এখানেও সম্পূর্ণরূপে 20 গ্রাম কি হইতে থাকবে? আয়নিত অবস্থায় থাকবে। তাহলে যেহেতু সম্পূর্ণরূপে আয়নিত হবে, এখানে যতটা ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন হবে, ঠিক এখানেও 20 গ্রাম থেকে ততটা ক্যাটায়ন আর অ্যানায়ন কি হবে? উৎপন্ন হবে। বোঝা যাচ্ছে? এখানে যেহেতু 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, এখানেও 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যেহেতু সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে, এখানে যতটা সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে, ঠিক এখানেও ততটা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। এখন এখানকার আপেক্ষিক পরিবাহিতা আর এখানকার আপেক্ষিক পরিবাহিতা দেখো কেমন হবে। এটা যেহেতু 2 সেন্টিমিটার, এটাকে যদি আমি অর্ধেক মাঝখান দিয়ে কাটি, অর্থাৎ 1 সেন্টিমিটার করে কাটি, ধরো এটা কাটলাম আর এখান দিয়ে এটা এভাবে কেটে নিলাম 1 সেন্টিমিটার দূরত্বে।
ঠিক একইভাবে এখান দিয়ে কাটলাম, এখান দিয়ে কাটলাম। তাহলে দেখো এইটা কিন্তু 4টা ভাগ হবে, এই একটা ভাগ, এই একটা ভাগ, নিচে এখানে একটা, নিচে এখানে একটা। এখন এইটাও 1 সেন্টিমিটার, ঠিক আছে, এইটাও 1 সেন্টিমিটার, আর এটার এখানেও 1 সেন্টিমিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা কত? আচ্ছা এখান দিয়ে একটা কাটতে হবে, তাহলে 1 সেন্টিমিটার হবে। অর্থাৎ এখানকার আয়তনটা হচ্ছে কি বেশি, আয়তন বেশি হওয়ার কারণে 1 ঘন সেন্টিমিটারে আয়ন সংখ্যা কি হয়ে যাবে, কমে যাবে। এখানে 1 ঘন সেন্টিমিটার আয়ন যা ছিল, এখানে 1 ঘন সেন্টিমিটার আয়ন তার থেকে অনেক কি হয়ে যাবে, কমে যাবে। আর 1 ঘন সেন্টিমিটারে যতটুকু আয়ন থাকে, সেই আয়নগুলো পরিবাহিতা যা হয়, আয়ন যদি কমে যায় পরিবাহিতা কমে যাবে, যেহেতু কি পরিবাহিতা আয়নের সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এইখানে 1 ঘন সেন্টিমিটার আয়ন যতটুকু, এই পাত্রের ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটারে আয়নের সংখ্যা আরো কি অনেক কমে যাবে। এখন 1 ঘন সেন্টিমিটার আয়তনে যে পরিবাহিতা হয়, সেই পরিবাহিতাটাকে বলি আমরা আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এই পাত্রে, অর্থাৎ 1 নাম্বার পাত্রে 1 ঘন সেন্টিমিটার আয়তনের মধ্যে আয়ন বেশি থাকবে বলে পরিবাহিতা বেশি হবে, মানে আপেক্ষিক পরিবাহিতা বেশি হবে। আর দ্বিতীয় পাত্রে 1 ঘন সেন্টিমিটার আয়তনের মধ্যে আয়নের সংখ্যা কম থাকবে, ফলে পরিবাহিতা মানে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে। তাহলে এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে তীব্র তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা হ্রাসের সাথে আপেক্ষিক পরিবাহিতা কি হ্রাস পায়। এখন আসো কিন্তু সাধারণ পরিবাহিতা বৃদ্ধি পায়, আবার বলা হয়েছে সাধারণ পরিবাহিতা বৃদ্ধি। তাহলে এটা কি? এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষকগুলো যে কোনো ঘনমাত্রায় সম্পূর্ণরূপে কি আয়নিত হয়ে থাকে। তাহলে এখানেও সে সম্পূর্ণরূপে আয়নিত থাকবে, এখানেও সম্পূর্ণরূপে কি আয়নিত থাকবে। কিন্তু এখানে যেহেতু আয়তন কম, ফলে অণুগুলো বা বিপরীত আয়নগুলো পরস্পরের কাছাকাছি থাকবে, ফলে বিপরীত আয়নগুলো একটা আরেকটাকে কি করবে, আকর্ষণ করবে। এই জন্য আয়নের গতি শক্তি এখানে একটু কম থাকবে। আর এখানে যেহেতু আয়তন বেড়ে গেছে, বিপরীত আয়নগুলো একটা আরেকটা থেকে অনেক দূরে থাকবে, সেই জন্য আয়নগুলোর গতিশক্তি এখানে বেশি থাকবে। এই কারণে এই পাত্রের টোটাল পরিবাহিতা যদি তুমি মাপো, সেটা যতটুকু হবে এই পাত্রের টোটাল পরিবাহিতা তার থেকে বেশি হবে। অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা না, পুরো পাত্রের পরিবাহিতা এই দ্বিতীয় পাত্রের জন্য যা হবে, প্রথম পাত্রের আরো কম থাকবে। বোঝা যাচ্ছে? আপেক্ষিক পরিবাহিতা প্রথম পাত্রে বেশি, দ্বিতীয় পাত্রে কম। কিন্তু সাধারণ পরিবাহিতা হচ্ছে প্রথম পাত্রে কম, দ্বিতীয় পাত্রে বেশি হবে। কারণ প্রথম পাত্রে আয়নগুলো কাছাকাছি থাকার কারণে বিপরীত আয়নগুলো আকর্ষণ করে, ফলে আয়নের গতিশক্তি কমে যাবে। কিন্তু এক্ষেত্রে আয়নগুলো দূরে দূরে থাকবে, ফলে বিপরীত আয়নগুলো একে অপরকে আকর্ষণ করতে পারে, সেই জন্য আয়নের গতিশক্তি বেশি থাকবে। আর গতিশক্তি বেশি থাকলে পরিবাহিতাও বেশি হবে। এই জন্য সাধারণ পরিবাহিতা দ্বিতীয় পাত্রের জন্য বেশি হবে। মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পায়। মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পায়। এখন মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? আমরা এর আগে বলছিলাম যে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ খুবই অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন দুর্বল জৈব অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, ফলে এরা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন আমরা যদি তাও চিত্রের মাধ্যমে দেখি, ধরো এখানে দুইটা পাত্র আছে, ঠিক আছে, দুইটা পাত্রের মধ্যে এই পাত্রের প্রত্যেকটা 1 সেন্টিমিটার, এইটাও 1 সেন্টিমিটার, হ্যাঁ এইটাও 1 সেন্টিমিটার, ফলে এটার আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এই পাত্রের আয়তন হবে কত? 1 সেন্টিমিটার কিউব। আর এখানে ধরো এইটা 1 সেন্টিমিটার, কিন্তু এখান থেকে একদম লাস্ট পর্যন্ত এটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এইদিকে এইটা হচ্ছে তো কত, 2 সেন্টিমিটার। ঠিক আছে, এখন কি বললো? মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলোর ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে, এটার কারণ হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো যদি তুমি ঘনমাত্রা হ্রাস করো, তাহলে তাদের বিয়োজন বেড়ে যায়, বিয়োজন মাত্রা বেড়ে যায়, অর্থাৎ আয়নিত হয় বেশি। ঘনমাত্রা হ্রাস করলে তারা বেশি পরিমাণে আয়নিত হয়,
ঘনমাত্রা হ্রাস করলে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু পাত্র বড় পাত্র আর এটা হচ্ছে ছোট পাত্র, এখন দুইটা পাত্রে একই পরিমাণ পদার্থ রাখলাম, তাহলে এখানে ঘনমাত্রা কি থাকবে? কম থাকবে। আর এখানে ঘনমাত্রা কি? বেশি থাকবে। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো কম ঘনমাত্রায় বেশি আয়নিত হয়, আর বেশি ঘনমাত্রায় কম আয়নিত হয়। তো এখানে যেহেতু ঘনমাত্রা কম থাকবে, ফলে এখানে বেশি আয়নিত হবে। এই জন্য এখানে অণুর সংখ্যা, আয়নের সংখ্যা বেশি থাকবে, আর এখানে আয়নের সংখ্যা কি? কম থাকবে। এখানে আয়নের সংখ্যা কম থাকবে। তাহলে প্রশ্ন ছিল ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। ঘনমাত্রা যদি বাড়ায় আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। এখন আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কি? 1 ঘন সেন্টিমিটার কিউব আয়তনে যতটুকু পরিবাহিতা পাওয়া যায়। ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার। তাহলে এখানে 1 ঘন সেন্টিমিটার কিউবের মধ্যে আয়ন যত থাকবে, এখানে কিন্তু 1 ঘন সেন্টিমিটারের মধ্যে আয়ন আরো কি থাকবে? কম থাকবে, কারণ এটার আয়তন কিন্তু অনেক বেশি। এটার আয়তন হচ্ছে 4 সেন্টিমিটার কিউব। এটার আয়তন হচ্ছে 4 সেন্টিমিটার কিউব, এটার আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউবের মধ্যে যতটা আয়ন থাকবে, 4 সেন্টিমিটার যদি হিসাব করো, 4 সেন্টিমিটার কিউবের মধ্যে, যদিও আমি কি বললাম, ঘনমাত্রা হ্রাস করলে, ঘনমাত্রা কি করলে? হ্রাস করলে বেশি পরিমাণে কি হয়? আয়নিত হয়। কিন্তু এখানে ঘনমাত্রা হচ্ছে 4 সেন্টিমিটার, এইটা এখান থেকেও এখানে একটু বেশি আয়ন বেশি থাকবে। কত এইটা যদি ধরো 2 নম্বর পাত্র, আর এটা হচ্ছে 1 নম্বর পাত্র, তাহলে 2 নং পাত্র থেকেও 1 নং পাত্রে আয়ন সামান্য পরিমাণে বেশি থাকবে। কারণ হচ্ছে কি? পরিবাহী আয়ন তোমার কি বলে যে এটাকে আয়নিত বেশি হবে। 1 নং পাত্রের আয়ন সংখ্যা বেশি থাকবে 2 নং পাত্র থেকে, কারণ ঘনমাত্রা হ্রাস করলে আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। তবে সেটা খুব বেশি না, সামান্য পরিমাণে বৃদ্ধি পায়। এখন এখানে যতটুকু আয়ন বৃদ্ধি পাবে সেটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, কারণ আমরা আপেক্ষিক পরিবাহিতা বাইর করার সূত্র হচ্ছে কি? 1 ঘন সেন্টিমিটার কিউবে কতটুকু, তাহলে এখানে 4 ঘন সেন্টিমিটার কিউবে যতটুকু আয়ন থাকবে সেটাকে যদি 4 দ্বারা ভাগ করি, তখনই আমরা কি আপেক্ষিক পরিবাহিতা পাবো। আর এখানে যেহেতু এটার আয়তনই 1 ঘন সেন্টিমিটার, সুতরাং এখানে টোটাল যা থাকবে সেটার পরিবাহিতাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। তাহলে যদিও 2 নং পাত্র থেকে 1 নং পাত্রে সামান্য পরিমাণে আয়ন বেশি থাকবে, বিয়োজন মাত্রা বেশি হওয়ার কারণে, কিন্তু 2 নং পাত্রের আয়তন 4 সেন্টিমিটার কিউব হওয়ার কারণে ওই আয়নগুলোর পরিবাহিতাটাকে 4 দ্বারা ভাগ করলে যেই মান পাওয়া যাবে, সেই মানটা 1 নং পাত্রের পরিবাহিতার থেকেও কি? কম হবে। ঠিক আছে, সেই জন্য তোমার ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। একটু তোমাদের হয়তো কঠিন মনে হতে পারে, একটু মনোযোগ দিলে নিশ্চয়ই বুঝতে পারবা। তাহলে আমরা দেখো 1 নং পাত্র থেকে 2 নং পাত্রের ঘনমাত্রা কি বেশি। এখানে ধরো 10 গ্রাম রাখলাম, এখানেও 10 গ্রাম রাখলাম। যেহেতু আয়তন 1 নং পাত্রের বেশি, 2 নং পাত্রের কম, তাহলে ঘনমাত্রা 1 নং পাত্রের থেকেও 2 নং পাত্রে বেশি, মানে ঘনমাত্রা বৃদ্ধি করছি। 1 নং থেকে 2 নং এ ঘনমাত্রা বৃদ্ধি, সেই জন্য 1 নং থেকেও 2 নং পাত্রে আপেক্ষিক পরিবাহিতা কি হবে? বেশি হবে। এখন এটা ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা হচ্ছে, যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো ঘনমাত্রা যদি কম থাকে একটু বেশি আয়নিত হয়, কিন্তু সেই বেশি আয়নিত হওয়ার কারণে এখানে আপেক্ষিক পরিবাহিতা বাড়ার কোনো সুযোগ নেই, কারণ এটার আয়তন হচ্ছে কত? 4 সেন্টিমিটার কিউব। ধরো একটু কল্পনা করো, এখানে আমরা 10 গ্রাম দেওয়ার পরে ধরো এখানে উৎপন্ন হবে, আমি ধরলাম এই 30,000 আয়ন, 30,000 আয়ন, এখানে 30,000 আয়ন উৎপন্ন হবে। তাহলে 1 সেন্টিমিটার কিউবে 30,000 আয়ন থাকবে। তো 30,000 আয়নের যে পরিবাহিতা হবে সেটা হবে আপেক্ষিক পরিবাহিতা। কিন্তু এখান থেকেও আমরা, যেহেতু এটা ঘনমাত্রা কম, আমরা বলছি এখানে একটু আয়ন বেড়ে যাবে, কারণ কি? আয়নিত বেশি হবে। ফলে এখানে ধরলাম সামান্য বাড়বে, ধরলাম এখানে হচ্ছে কত? 36,000 হবে। এখানে আয়ন
উৎপন্ন হবে ধরো 36,000, একটু আয়ন বেশি থাকবে। তো 36,000 আয়ন থাকবে কত 60 সেন্টিমিটার কিউবে, তাহলে 1 সেন্টিমিটার কিউবে কত থাকবে, ভাগ 60 দিব আমরা, সমান 9,000 হবে। 1 সেন্টিমিটার কিউবে থাকবে 9,000 আয়ন। তাহলে 9,000 আয়ন দ্বারা যেই পরিবাহিত হবে সেই পরিবাহিত হবে এখানকার আপেক্ষিক পরিবাহিত। তাহলে 30,000 আয়নের পরিবাহিতার থেকে 9,000 আয়নের পরিবাহিতা কম হবে, অথবা 9,000 আয়নের পরিবাহিতার থেকে 30,000 আয়নের পরিবাহিতা বেশি হবে। সেই জন্য 1 নং পাত্র থেকে 2 নং পাত্রে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি হবে, কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পাবে। তুল্য পরিবাহিতা হ্রাস পায়, এরা আবার বললো যে, তো তুল্য পরিবাহিতাটা কি? তুল্য পরিবাহিতা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার দূরত্বে দুইটা উপযুক্ত তড়িৎদ্বার রেখে সেখানে যদি কোনো পদার্থের 1 গ্রাম তুল্য ভর রাখো, তাহলে যেই পরিবাহিতা পাওয়া যায় সেটাকে তার তুল্য পরিবাহিতা বলা হয়, সেটাকে তার তুল্য পরিবাহিতা বলা হয়। তাহলে দেখো এখানে দুইটা পাতের দূরত্ব কত, 1 সেন্টিমিটার, এখানেও দুইটা পাতের দূরত্ব কিন্তু 1 সেন্টিমিটার। তাহলে আমরা এর আগে বলছিলাম যে তুল্য পরিবাহিতাকে আমরা ল্যামডা দিছিলাম, ল্যামডা সমান কাপ্পা ইন্টু বি, বি মানে আয়তন। তাহলে এখানে বি হচ্ছে 1, এইটার জন্য 2 নং পাত্রের জন্য। আর এই ক্ষেত্রে অর্থাৎ এইটার তুল্য পরিবাহিতা আর আপেক্ষিক পরিবাহিতা একই, কিন্তু এইটার ক্ষেত্রে তুল্য পরিবাহিতা হবে আপেক্ষিক পরিবাহিতা ইন্টু বি, অর্থাৎ 4 দ্বারা গুণ করতে হবে, 4 দ্বারা গুণ করতে হবে। সেই জন্য এটার তুল্য পরিবাহিতাটা কি হবে, বেশি হবে, যেহেতু আয়তন বেশি, আয়তন দ্বারা কি করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা এটার জন্য বেশি থাকবে, এটার জন্য কম থাকবে, কিন্তু তুল্য পরিবাহিতা 1 নং পাত্রের জন্য বেশি থাকবে, 2 নং পাত্রের জন্য কম থাকবে। তো নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়টা তোমাদের নতুন, সুতরাং তোমরা ভালোভাবে এটা লেকচারগুলো দেখবা। তো আজকে এতটুকুই, আগামী ক্লাসে আমরা এই প্যারাডের সূত্র নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।